So we are going to start bailment today. তো bailment কি, bailment এর definition কি, কোন section, এইসব পড়বো আমরা বই থেকে from Bare Action books. But তার আগে আমরা একটা example দিয়ে বুঝি যে bailmentটা কি, কিভাবে bailment হয়। তো ধরে নিই আমরা দুই বন্ধু আছে, দুই বন্ধুর নাম কি, one is লালটু আর another one is কেলটু। তো লালটু একদিন সকালবেলা one fine morning ছুটতে ছুটতে কেলটুর কাছে গিয়ে বলল, কেলটুদা আমার বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? কেলটু খুব উত্তেজিত হয়ে বলল, কি বিপদ হয়েছে ভাই? বলছে যে কেলটুদা তোমার গাড়িটা আমায় একটু ধার দিতে হবে। তো গাড়িটা ধার দিতে হবে কেন? গাড়িটা কি হবে? বলছে আমার বউ বলেছে গাড়ি করে ঘুরতে যাবে, যদি আমি গাড়ি করে না ঘুরতে নিয়ে যাই তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবে। কেলটুদা লালটুর এই বিপদে ভীষণই দুঃখিত হয়ে লালটুকে বলল, ঠিক আছে ভাই, আমার তো গাড়ি আছে, তোর গাড়ি নেই তো কি হয়েছে, নিয়ে যা, আমার গাড়ি করে বউকে ঘুরিয়ে নিয়ে। তো পারপাসটা কি, গাড়িটা ইউজ করবে। আর কেলটুর ওনার এখানে কাকে দিচ্ছে? লালটুকে। কি পারপাসে? গাড়িটা ইউজ করার জন্য। আর কেলটু এখানে কি করলো? বললো যে যা গাড়িটা নিয়ে যা। তাহলে কি করলো? ট্রান্সফার অফ পজেশন, নিজের গাড়িটা নিজের পজেশন থেকে অন্যর পজেশনে দিল। তার মানে তার লালটু ওনার হয়ে গেল না, একদিনের জন্য গাড়িটা ধার নিল, ফেরত দিয়ে দেবে এবার। সাথে কিছু কন্ডিশন দিল কেলটু, বললো ভাই তুই তো, তোর তো গাড়ি নেই, তুই তো রেগুলার চালাস না, তুই ভাই বড় রাস্তায় উঠিস না, হাই রোডে উঠিস না, আর বিকালবেলা 5টার মধ্যে আমার গাড়িটা ফেরত দিয়ে যাবে। লালটু বললো ঠিক আছে, দিয়ে গাড়িটা নিয়ে গেল। পারপাস যখন সলভ হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, তখন কিন্তু গাড়িটা এসে কেলটুকে আবার লালটু রিটার্ন করে দিয়ে যাবে। তাহলে এখানে বেলারকে কেলটু আর বেলিকে লালটু। বেলার হচ্ছে তাহলে যে ওনার, যে গাড়িটা বেলমেন্টে দিচ্ছে সে হচ্ছে বেলার, আর যে নিচ্ছে সে হচ্ছে বেলি, যার কাজে লাগছে সে হচ্ছে বেলি। আর এই যে পুরোটা হলো কার বেনিফিটের জন্য হলো? বেলির, লালটুর বেনিফিট। লালটুর বউ চলে যাচ্ছিল, বউকে আটকানো গেল কোনো রকমে, বেনিফিটটা হলো তাহলে লালটুর, মানে বেলির। এবার আমরা যদি এবার কেলটু দেখছি, কেলটু হচ্ছে ফ্রেন্ড অফ লালটু, তাই তো, প্রতিবেশী, ফ্রেন্ড, কেলটু দা। এবার ও যে গাড়িটা দিল তার জন্য কি কোনো টাকা পয়সা নিল? নিল না। কিন্তু কেলটু যদি এখানে একটা কার যে ভাড়া দেয়, গাড়ি ভাড়ায় খাটায়, এরকম একজন বিজনেসম্যান হতো, তাহলে নিশ্চয়ই টাকা পয়সা নিত। তাহলে যদি ফ্রেন্ড হয় সেক্ষেত্রে উইদাউট কনসিডারেশন কন্ট্রাক্টটা হলো, কিন্তু যদি ফ্রেন্ড না হয় তাহলে উইথ কনসিডারেশন হবে। তাহলে যদি উইদাউট কনসিডারেশন হয় তাহলে সেটা কি? গ্র্যাটিটিয়াস অ্যাক্ট উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন। আর যদি উইথ কনসিডারেশন হয় তাহলে সেটা নন গ্র্যাটিটিয়াস। নন গ্র্যাটিটিয়াস যদি হয় তাহলে সেটা কার কার বেনিফিট হচ্ছে? বেলিরও যেমন বেনিফিট হচ্ছে, বেলারেরও হচ্ছে, কারণ ও একটা টাকা পাচ্ছে কারটা দেওয়ার বিনিময়ে। তাহলে এটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। আর যেখানে কোনো কনসিডারেশন নেই, লাভটা একা বেলির হচ্ছে, সেটা only exclusively for the benefit of বেলি। ক্লিয়ার? প্রথম এক্সাম্পলটা। তাহলে বেলার কে বোঝা গেল, বেলি কে বোঝা গেল, একটা ট্রান্সফার অফ পজেশন হচ্ছে সেটা বোঝা গেল, প্রপার্টিটা একটা ইমুভেবল প্রপার্টি সেটা বোঝা গেল। আমি চাইলেই আমার বাড়িটা তো দিয়ে দিতে পারি না কাউকে, যা ভাই বাড়িটা দুদিন রাখ, পকেটে করে নিয়ে যা। গাড়িটা মুভেবল, মুভেবল প্রপার্টি, সরি ইমুভেবল না, মুভেবল প্রপার্টি। বাড়িটা তো কাউকে দিতে পারি না ওরকম করে, কি আমার ফ্ল্যাটটা আমি বেলমেন্টে দিয়ে দিলাম, তুই পকেটে করে নিয়ে চলে যা, সম্ভব না। যেটা কিনা দেয়া যায় এরকম প্রপার্টি হতে হবে। তাহলে সেটা বেলমেন্ট হলো না, সেটা কাস্টাডি হয়ে গেল, আমার ফ্ল্যাটটার কাস্টাডিতে তুই রইলি, বেলমেন্ট নয়, ট্রান্সফার অফ পজেশন হতে হবে।
প্রপার্টিটা একটা জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর হতে হবে। দুদিনের জন্য প্রপার্টি হস্তান্তরযোগ্য এরকম তো হয় না, আবার তো ফেরত নেওয়া ওইভাবে যাবে না। মানে ফ্ল্যাটটা যদি আমি বিক্রি করে দিই, হস্তান্তর ফ্ল্যাট বা বাড়িকে হস্তান্তর করতে গেলে কি করতে হবে, বিক্রি করে দিতে হবে। সেটা আবার দুদিন পরে আমি কিনে নিলাম, এরকম তো হয় না। তাহলেও সেটা কাস্টাডি হয়ে যায়, লিজ হয়ে যায়, রেন্ট হয়ে যায়, বেলমেন্ট নয়। ভাড়া দিচ্ছি, রেন্ট, টেনেন্সি, রেন্ট। এগ্রিমেন্টটা বেলমেন্ট নয়। বেলমেন্টের সংজ্ঞাটা আমরা পড়ি, তাহলে বেলমেন্ট মানেটা বোঝা যাবে। এই এক্সাম্পলটার পরিপ্রেক্ষিতে যদি আমরা বেলমেন্টের ডেফিনেশনটা পড়ি, তাহলে a bailment is the delivery of goods. ডেলিভারি হতে হবে, possession transfer হতে হবে, must, by one person to another for some purpose upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed to according to the direction of the person delivering them. The person delivering the goods called bailer, person to whom they are delivered is called the bailee. তাহলে ডেলিভারি অফ গুডস হতে হবে। ডেলিভারি অফ গুডস কথাটা কি কোনোভাবে ডেলিভারি অফ ফ্ল্যাট ডিনোট করে? নয় তো। তাহলে এটা সবসময় ইমুভেবল প্রপার্টি নয়, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হবে, যেটা দেয়া যায়, পজিশন ট্রান্সফার করা সম্ভব। একটা পারপাসের জন্য দিচ্ছি, কাজ হয়ে গেলে ফেরত দিয়ে দেবে বা ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে। কিন্তু তুই যেটা বলছিস, একটা ফ্ল্যাট আমি দুদিনের জন্য দিলাম, সেটা রেন্ট, আমি ভাড়া দিয়েছি, কাউকে থাকতে দিলাম, ঠিক আছে, তাহলেও তাকে আমি বেলমেন্ট নয়, সেটা কিছুতেই সেটা বেলমেন্ট নয়। ধর আমি আমার বাড়িতে কোনো একজন আশ্রিত থাকে, আমি কিছুদিনের জন্য বাইরে গেছি, আমি বলে গেলাম যে তুই ভাই আমার বাড়িটা দেখে রেখো, বলে গেলাম, তাহলে সে তখন আমার বাড়ির কাস্টোডিয়ান, এটা কখনোই বেলমেন্ট নয়, কাস্টাডিতে আছে, সে আমার বাড়িটা দেখাশোনা করে রাখছে, তাকে আমি ডেলিভারি অফ গুডস করে দিয়ে যাইনি ফর পার্টিকুলার পারপাস, করে গেছি কি? যাইনি, ঠিক আছে। অ্যামাজনের ডেলিভারি ওয়ালা কি হয়েছে? অ্যামাজনের ডেলিভারি ওয়ালা বেলার আর তুই বেলি কিভাবে? ট্রান্সফার অফ গুডস। তুই অ্যামাজনের ডেলিভারি ওয়ালা থেকে জিনিসটা নিলি, নিয়ে তোর কাজ হয়ে গেলে অ্যামাজনের ডেলিভারি ওয়ালাকে ফেরত দিয়ে দিস? পারপাস সার্ভ হয়ে গেছে। একটা ঘড়ি পরে, আমি ঘড়ি কিনেছিলাম অ্যামাজন থেকে, অ্যামাজনের ডেলিভারি ওয়ালা এসে দিয়ে গেছে, ডেলিভারি ওয়ালাকে বললাম দাঁড়াও, তুমি আবার দুদিন পরে আসবে, আমার মাঝখানে একটা বিয়ে বাড়ি আছে, আমি ঘড়িটা পরে একটু শো অফ করে নি, দেখিয়ে নি, তোমার ফেরত দিয়ে দেবো। তাহলে সেটা তো একটা বাইং সেলিং এগ্রিমেন্ট, কিনছি, বেলমেন্ট কি করে হলো? আমি ধর আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, দোকানে গিয়ে বললাম আমার ঘড়িটা সারিয়ে দাও, সেই মুহূর্তে দোকানে আমি ঘড়িটা দোকানদারকে দিয়ে এলাম, ঘড়িটার ওনার আমিই রইলাম, কিন্তু দোকানদারের কাছে সেই মুহূর্তে পজিশনটা গেল, দিস ইজ বেলমেন্ট। সারানো হয়ে গেলে আবার ফেরত দিয়ে দেবে। কি পারপাসে দিয়েছিলাম? সারাতে, পারপাস সার্ভ হয়ে গেছে, আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে, তার জন্য সে কিছুটা টাকা নিয়েছে। কিংবা আমার রেডিওটা খারাপ হয়ে গেছে, মৌলি দিদি আমার পাশের বাড়িতে থাকে, রেডিও সারাতে পারে, রেডিওটা দিয়ে এলাম, সারানো হয়ে গেলে ফেরত দিয়ে দেবে, ওনার আমি দিয়ে এসছি দুদিনের জন্য, কার দরকারে? আমার দরকারে, হতেই পারে আমি বেলার। এখানে কি বলা আছে যে শুধুমাত্র বেনিফিট অফ বেলি? সংজ্ঞায় কি বলা আছে? বেলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পারসন টু অ্যানাদার for some purpose upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of to according to the direction of the person delivering them.
কার বেনিফিটের জন্য তো বলা নেই, যে কোনো একজনের বেনিফিটের জন্য হতে পারে। আমরা আবার একটা এক্সাম্পল দেখবো এরপর। ক্লিয়ার হয়েছে? নেক্সট এক্সাম্পল, খেদি দেবী আর পেঁচি দেবী। ঠিক আছে, খেদি দেবী 10 দিনের জন্য বিয়ে বাড়ি যাবে। ঠিক আছে, তো ওর একটা গোল্ডেন রিট্রিভার আছে। এবার ও পড়েছে আতান্তরে, যে বিয়ে বাড়ি যাবে সে বিয়ে বাড়িতেও নিয়ে যেত গোল্ডেন রিট্রিভারকে, কিন্তু যার বিয়ে সে কুকুরে ভীষণ ভয় পায়, মানে কুকুর দেখলে 10 হাত দূর থেকে তার জলাতঙ্ক হয়ে যাবে এরকম টাইপের ভয় পায়। তো কিছুতেই গোল্ডেন রিট্রিভারকে নিয়ে যাওয়া যাবে না। তো তখন পড়োসি কব কাম আয়েগা, পেঁচি দেবী হচ্ছে খেদি দেবীর পড়োসি। তো গিয়ে পড়োসিকে বলল যে আমার এরকম, আমি খুব বিপদে পড়েছি। তখন পেঁচি দেবী বলছে যে আমি আছি কি করতে, তুমি আমার কাছে ওকে রেখে যাও। গোল্ডেন রিট্রিভারটাকে আমরা এখানে ডিনোট করছি GR বলে, আর ট্রান্সফার অফ পজিশনটাকে আমরা এখানে ডিনোট করছি TOP বলে। ঠিক আছে, খেদি দেবী হচ্ছে KD আর পেঁচি দেবী হচ্ছে PD। ঠিক আছে, তাহলে খেদি দেবী 10 দিনের জন্য বিয়ে বাড়ি যাবে, গোল্ডেন রিট্রিভারের ওনার গিয়ে পেঁচি দেবীর কাছে দিয়ে গেল। পেঁচি দেবীকে কি করতে হবে, পারপাস কি, টু কেয়ার, জিয়ার এর খেয়াল রাখতে হবে। মানে গোল্ডেন রিট্রিভারের, ধরে নিচ্ছি গোল্ডেন রিট্রিভারের নাম হচ্ছে গোল্ডি, গোল্ডির খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখাটা কিভাবে, তার যা এক্সপেন্সেস হবে সেইগুলো ঠিকঠাক কেয়ার নিতে হবে, এক্সপেন্সেস গুলো দিতে হবে, খেতে দিতে হবে, এবং বাকি সব কেয়ার নিতে হবে। ধর চান করাতে হবে, ধরে নে সে সানসিল্ক শ্যাম্পু দিয়ে চান করে, গায়ে সুন্দর গন্ধ না ছাড়লে তার খিদে পায় না, তো স্বাভাবিকভাবে তোকে সানসিল্ক শ্যাম্পু দিতে হবে। সেরকম বলে দিয়ে গেছে খেদি দেবী যে আমার কুকুর সানসিল্ক শ্যাম্পু দিয়েই ভাই চান করে, তুই কিন্তু ওকে সানসিল্ক শ্যাম্পু দিয়েই চান করাবি। আমার কুকুর কিন্তু ব্রয়লার মুরগির মাংস খায় না, দেশি মুরগিই খায়, তুই কিন্তু দেশি মুরগিই খেতে দিবি, পেডিগ্রি খাবে ও। এগুলো হচ্ছে এক্সপেন্সেস, তাহলে এগুলোর খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে, ধর ফুড, এটা হচ্ছে অর্ডিনারি এক্সপেন্সেস, চান করা, দিস ইজ অর্ডিনারি এক্সপেন্সেস। কিন্তু যদি এবার গোল্ডি অসুস্থ হয়ে গেছে, এত আদর যত্ন করেছে, উরি বাবারে এত বেশিক্ষণ চান করিয়ে দিয়েছে, গোল্ডির জ্বর এসছে, তাহলে ডাক্তার ডাকতে হবে, ভেট ডাকতে হবে, ভেটেনারি ডাক্তার। তাহলে দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্স, ওটা তো হওয়ার কথা ছিল না, ওটা যখন হচ্ছে দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্স। তাহলে এই এক্সপেন্স গুলো কে দেবে, পেঁচি দেবী, কারণ 10 দিনের জন্য খেয়াল রাখার জন্য ওর কাছে দিয়ে গেছে, তো এই এক্সপেন্স গুলো দিয়ে খেয়াল রাখবে। এবার কি, উইদাউট নেগলিজেন্স, কোনো নেগলিজেন্স করা চলবে না। নেগলিজেন্স মানে কি, গোল্ডিকে ঘরের ভেতর রাখতে দিয়ে গেছে, ও কি করলো, গোল্ডিকে উঠোনে রেখে দিল, রাতে ভীষণ বৃষ্টি হলো, গোল্ডির জ্বর হলো, তারপর গোল্ডি অক্কাপটল, খুবই খারাপ, বাজে একটা ব্যাপার হলো। এরপর খেদি দেবী এসে কাকে চার্জ করবে, কার কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে, পেঁচি দেবীর কাছ থেকে, কারণ কি ও নেগলিজেন্স করছে। কিন্তু প্রপার কেয়ার নেওয়ার পরও গোল্ডির জ্বর হলো, গোল্ডি অক্কাপটল, তাহলে কি আর পেঁচি দেবী কাউকে দায়ী করতে পারবে, পারবে না। তাহলে সেই ক্ষেত্রে নেগলিজেন্স হওয়া চলবে না অন দ্য পার্ট অফ বেলি। কিন্তু এরপরে হচ্ছে নেক্সট, কিন্তু হচ্ছে আফটার 10 days PD have to return Goldie বা GR and claim all reasonable expenses on GR। তাহলে 10 দিন পরে যখন খেদি দেবী ফিরে আসবে, বলবে তোমার কুকুরের পেছনে আমার এত এত খরচ হয়েছে, এই হচ্ছে তার বিল, এই হচ্ছে তার প্রেসক্রিপশন, তুমি আমাকে খরচগুলো দাও, এবং খেদি দেবীকে দিতে হবে, কারণ কি ওই যত্ন করে রেখেছে ততদিন গোল্ডিকে রেখেছে। তাহলে এই ছিল খেদি দেবীর দায়িত্ব, এই ছিল পেঁচি দেবীর দায়িত্ব, এবং এই ছিল পুরো প্রসিডিউর। তাহলে এখানে লাভ কার হলো, পেঁচি দেবীর লাভ হলো। কার কুকুর রাখতে দিয়েছিল, খেদি দেবীর। কার, কে বিয়ে বাড়ি যেতে পারলো, কুকুর রেখেছে বলে, তাহলে লাভ কার হলো, কার, বেলার।
তাহলে মানে খেদি দেবীরই লাভ হলো, আর ঝামেলা কাকে পোয়াতে হলো? পেঁচি দেবী। তাহলে বেলি সমস্ত ঝামেলাগুলো পোয়ালো বলেই বেলারের উপকার হলো এবং বেলার বিয়ে বাড়ি যেতে পারলো। একটা কোয়েশ্চেন বা একটা জিনিস বাকি আছে, ওটা বলে নি তারপরে। এবার ধর পেঁচি দেবীকে খেদি দেবী বলে যায়নি যে আমার কুকুরটা কিন্তু লাল রঙের শাড়ি পরা লোক দেখলেই ষাঁড়ের মতো খেপে ওঠে। তো খেদি দেবীর কুকুর গোল্ডি সে পেঁচি দেবীর মাকে দেখে, মা লাল শাড়ি পরেছিল, গিয়ে ঘ্যাক করে কামড়ে দিয়েছে। এবার কামড়ে দিয়েছে, এবার সেটা বলতে খেদি দেবী তো ভুলে গেছিল। খেদি দেবী পেঁচি দেবীকে ফোন করলো, ফোন করেছে, বলছে এই ভাই আমি একটা কথা বলতে তোকে ভুলে গেছি, মানে বোন তোকে একটা কথা বলতে ভুলে গেছি। বলছে তুই ভুলে গেছিস? আমি জেনে গেছি, আমার মাকে দিয়েছে ঘ্যাক করে। ব্যাস, এরপর আমার মায়ের যে কটা ইঞ্জেকশন নিতে হবে, 13টা না কটা, সব খরচাপাতি তুই দিবি। তোর কুকুর আমার মাকে কামড়ে দিয়েছে ঘ্যাক করে, বলে যাসনি কেন তোর কুকুরের এরকম ডিফেক্ট আছে? তাহলে যে পার্টিকুলার গুডসটা বেলমেন্টে দেয়া হচ্ছে বা যে পার্টিকুলার জিনিসটাকে বেলমেন্টে দেয়া হচ্ছে সেইটার কোনো ডিফেক্ট থাকলে, সেটার যদি কোনো ডিফেক্ট থাকে, তার জন্য যদি বেলির কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু বেলি ক্ষতিপূরণ করতে পারে। কোয়েশ্চেন এবার বলো। কোয়েশ্চেন 3টে। একটা হচ্ছে গুডস বলেছে, হ্যাঁ জ্যান্ত কুকুর গুডস খাইতে হয়। গুডস বলেছে, কিন্তু গুডস এর মধ্যে এটাও পড়ছে, ঘোড়া, কুকুর, গরু, এগুলো গুডস এর মধ্যে এখানে পড়ছে। প্রপার্টি, মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি। কুকুরটা পেট, পেটটা আমি পয়সা দিয়ে কিনেছি, সেটাও আমার প্রপার্টির মধ্যেই পড়ে। কেউ যদি গরু প্রতিপালন করে তাহলে গরুটা তার প্রপার্টি। কেউ যদি ঘোড়া রাস্তা বলেছে, ঘোড়া পোষে, ঘোড়াটা তার প্রপার্টি। আগেকার দিনে রাজাদেরও প্রপার্টি নির্ধারণ হতো, হাতি সালে কতগুলো হাতি আছে, ঘোড়া সালে কতগুলো ঘোড়া আছে। কোয়েশ্চেন নাম্বার 2। যদি পেঁচি দেবী প্রপার কেয়ারে রাখা সত্ত্বেও হলদির জ্বর আছে এবং অজ্ঞাত, তাহলে যদি খেদি দেবী এত শু করে তাও, এবং এই কারণে শু করে যে তুমি আদৌ প্রপার কেয়ারে রেখেছো কিনা আমি তো দেখতে আসিনি, তাহলে পেঁচি দেবীকে প্রুভ করতে হবে যে সে প্রপার কেয়ারে রেখেছিল। আচ্ছা, আর 3 সেটা হচ্ছে কেলটু এন্ড লালটুর কেসে কেলটু তো ওর থেকে টাকা নিল না, এই কারণে ওই যে গ্র্যাটিটিয়াস আর নন গ্র্যাটিটিয়াস ভাগটা এ কেন নেবে? এর খরচ হচ্ছে তাই এ নেবে। আমি আমার বন্ধুকে আমার ইচ্ছে হলে আমার গাড়িটা একদিনের জন্যই পারি, তার জন্য আমি কি বলবো আমার গাড়ির তেলটা ভরে দে? বলতেও পারি, নাও বলতে পারি, সেটা আমার ইচ্ছা, অপশনাল। তাহলে কার অপশনে থাকছে এটা? বেলির। বেলিরই তো। এক্ষেত্রে বেলির, ও ক্ষেত্রেও বেলির, ও ক্ষেত্রে বেলের। যদি সে চায় সে চাইতে পারে, যদি সে না চায় চাইবে না। যদি লাভ এন্ড অ্যাফেকশনের উপর দিয়ে সে বলে যে ঠিক আছে আমার কোনো টাকা পয়সা লাগবে না, তাহলে সেটা হয় গ্র্যাটিটিউয়াস অ্যাক্ট, গ্র্যাটিটিউয়াস বেলমেন্ট। যদি টাকা পয়সা চায় সেটা হয় নন গ্র্যাটিটিউয়াস বেল। তাহলে বেলমেন্ট আমরা ভাগ করব টাইপস অফ বেলমেন্ট। এই যে এবার আমরা দেখব টাইপস অফ বেলমেন্ট। বেলমেন্টকে তাহলে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা কনসিডারেশনের উপর ভিত্তি করে আর একটা বেনিফিটস এর উপর ভিত্তি করে, তাই তো? তাহলে কনসিডারেশনের উপর ভিত্তি করে যেটা, সেটা আমরা প্রথমেই দেখেছি। যদি ফ্রেন্ড হয় তাহলে গ্র্যাটিটিউয়াস, যদি ফ্রেন্ড না হয় তাহলে নন গ্র্যাটিটিউয়াস। যদি গ্র্যাটিটিউয়াস হয় তাহলে সেখানে কোনো কনসিডারেশন লাগছে না, যদি নন গ্র্যাটিটিউয়াস হয় তাহলে কনসিডারেশন লাগছে। আর বেনিফিটস এর উপর ভিত্তি করে প্রথমটা আমরা দেখলাম যেটা এক্সক্লুসিভ বেনিফিট অফ বেলি।
প্রথমটা যেটা দেখলাম কেলটু আর লালটু, কার বেনিফিট হলো? বেলির। তাহলে এক্সক্লুসিভলি বেলির বেনিফিটের জন্য। দ্বিতীয়টা কোনটা দেখলাম? খেদি দেবী পেঁচি দেবী, কার বেনিফিট হলো? বেলার। তাহলে এক্সক্লুসিভ বেনিফিট অফ বেলার। আর তৃতীয় কি দেখছি, যদি একটা বিজনেসম্যানের সাথে লালটুর এই কন্ট্রাক্টটা হতো, গাড়িটা দিচ্ছে যে, সে যদি গাড়ির বিজনেসম্যান হতো, তাহলে বেনিফিট কার হতো? যে গাড়ি নিচ্ছে তারও হতো, যে গাড়ি দিচ্ছে তারও হতো। তাহলে এটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। ঠিক আছে? তাহলে বেনিফিটের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা গেল। এই ছিল টাইপস। তাহলে একটা জেনারেল আইডিয়া হলো আমাদের বেলমেন্ট সম্পর্কে। বেলমেন্ট খায় না মাথায় দেয়। এরপর আমরা সেকশন গুলো পড়ব। ডেফিনেশনটা আমরা আগে একবার শুনলাম, তাও আরেকবার রিডিং পড়ে নি, যেটা হচ্ছে সেকশন 148 এ আছে, ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পারসন টু অ্যানাদার ফর সাম পারপাস। একটা পারপাস থাকতে হবে। কন্ট্রাক্ট টু রিটার্ন আফটার ইউজ অর টু ডিসপোজ অ্যাজ আস্কড বাই দ্য পারসন হু ডেলিভার্ড দ্য গুডস। ঠিক আছে? এটা ছিল বেলমেন্ট কাকে বলে। বেলমেন্ট হচ্ছে এই পুরো ট্রানজাকশনটা, তাকে বলে বেলমেন্ট। এবার যে দিচ্ছে সে হচ্ছে বেলার, আর যে নিচ্ছে সে হচ্ছে বেলি। ক্লিয়ার? সেকশন 148 এর একটা ডেফিনেশনটা ভালো করে পড়ে নেবে। তাহলে বেলমেন্ট পড়লাম যে আমরা এতক্ষণ ধরে, একটা বেলমেন্টের জেনারেল আইডিয়া করলাম, তার থেকে আমরা দেখতে পাবো যে বেলমেন্টের কিছু এসেনশিয়াল কন্ডিশনস আছে। সেগুলো কি কি? বেলমেন্ট কথাটা কোথা থেকে এসেছে? বেলমেন্ট is derived from a French word bailer which means to deliver. বেলমেন্ট মানেই হচ্ছে ডেলিভার করা, but in law it refers to the contract which results from delivery of goods. তাহলে ডেলিভারি অফ গুডস থেকে যে কন্ট্রাক্টটা অ্যারাইজ করছে, দ্যাট ইজ বেলমেন্ট। In contract of bailment, only possession is passed on, not the ownership. কন্ট্রাক্ট অফ বেলমেন্টের ক্ষেত্রে আমার জিনিসটা শুধু পজেশনটা তোমার কাছে যাচ্ছে, আমার জিনিসটা যেটার আমি ওনার, সেই ওনারশিপটা তোমার কাছে যাচ্ছে না। ওনারশিপ চলে গেলে সেটা কি হয়ে যেত? সেল। There cannot be bailment of immovable property. Immovable property bailment হয় না। In this process, it requires at least two parties, bailer and bailee. Under this agreement or contract is mandatory, which might be written or verbal. লিখিত হতে পারে বা মৌখিকও হতে পারে। After completion of agreement entered, bailee must have returned possession to bailer. তাহলে কাজ হয়ে গেলে যে ফেরত দাও, নইলে কিন্তু তুমি চুরির দায়ে পড়ে যাবে। তাহলে এসেনশিয়ালস গুলো অ্যাট এ গ্ল্যান্স আরেকবার পড়ে নি। কি কি? There shall be a contract between two parties. There shall be a contract between the parties for the delivery of goods. The goods shall be delivered for a special purpose only. Bailment can only be done for movable goods and not for immovable goods. There shall be transfer of possession of goods. Ownership is not transferred to bailee, therefore bailer remains the owner. Bailee is duty bound to deliver the same goods back and not any other goods. আমি স্যামসাং এর একটা ফোন সারাতে দিলাম, সারিয়ে যখন আনার কথা যেদিন, সেদিন আমাকে দোকানদার একটা ভিভোর ফোন ফেরত দিচ্ছে, চলবে? চলবে না। তাহলে যেটা আমি দিয়েছিলাম আমাকে সেটাই ফেরত দিতে হবে। তাহলে এতক্ষণ যা যা পড়লাম, তারপরে আমরা একটু এক্সট্রাস দেখে নিই এটার বাইরে গিয়ে। কি? সেল অফ গুডস থেকে বেলমেন্টটা তাহলে কি করে আলাদা হলো? Sale involves the transfer of the ownership of the good in exchange of something of value, while on the other hand, bailment involves the transfer of possession of the good, not the ownership. শুধু possession transfer হয়, সেলে কিন্তু ownershipও transfer হয়ে যায়, বেলমেন্টে কোনো ownership transfer হয় না। What goods can be bailed? তাহলে কি goods bailed হতে পারে? Only the goods that are movable nature can be bailed. However, current money or legal tender cannot be bailed, and the possession of money will not be counted as bailment, as money is not a good and the same money will not be delivered back to the client. ঠিক আছে? মানে ব্যাংকে আমি টাকা জমা দিচ্ছি, টাকা দিয়ে রাখছি, এবং আমার টাকাটা কিছুদিন থাকার পর আমাকে ব্যাংক ফেরত দিয়ে দিচ্ছে।
ঠিক আছে, এটাকে কিন্তু আমরা বেলমেন্ট বলতে পারবো না, কারণ কি মানিটা কোনো গুড নয়। এবার ব্যাংকে আমি একটা টাকার উপর নাম্বার হয়, তো ধর 5 নাম্বার টাকাটা নাম্বারের 100 টাকা আমি জমা দিয়েছিলাম, আমি যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাই তখন কি আমাকে এই 5 নাম্বারের টাকাটাই ফেরত দেয়? আমি তো যে কোনো একটা 100 টাকা দেবে, তাহলে ওইটাই যেহেতু ফেরত দিচ্ছে না, সেম গুডস ফেরত দিচ্ছে না, এবং টাকাটাকে গুডস হিসেবে ধরা হয় না, তো সেটা কিন্তু বেলমেন্ট নয়। ক্লিয়ার? যদি সোনার ওটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ব্যাংকে কিভাবে জমা রাখা হয়, মর্টগেজ দেওয়া হয়, ওটা মর্টগেজ আর বেলমেন্ট সেম নয়। আমি ওটা দিয়ে কিছু টাকা তুলছি ব্যাংকের থেকে, এখানে আমি যেটা দিচ্ছি তার বদলে কিছু টাকা তুলছি, কি একটা পার্টিকুলার পারপাসের জন্য দিচ্ছি, টাকা তুলতেও পারি নাও তুলতে পারি, কিন্তু সোনার আংটি ব্যাংকে দিয়ে তো আমি ব্যাংকে বললাম না যে ব্যাংক তুমি একটু দুদিন পরও পরে আমায় ফেরত দেবে, এরকম তো নয়, ম্যানেজারকে পড়তে দিয়ে এলাম, এরকম তো ব্যাপারটা নয়। লোন নেওয়ার জন্য করছি আমি, গোল্ড লোন, দ্যাট ইজ ডিফারেন্ট। লোন, মর্টগেজ এগুলো ডিফারেন্ট। বেলমেন্ট হচ্ছে পার্টিকুলার একটা পারপাসের জন্য আমি দিচ্ছি, ওনারশিপ ট্রান্সফার হচ্ছে না, শুধু পজিশন ট্রান্সফার হচ্ছে, সেটা একটা মুভেবল প্রপার্টি, এবং কাজ হয়ে গেলে সেটা আমি ফেরত নিচ্ছি। ইট ক্যান বি গ্র্যাটিটিয়াস, ইট ক্যান বি নন গ্র্যাটিটিয়াস। কোনো বাধ্যবাধকতা নেই যে গ্র্যাটিটিয়াস হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই যে নন গ্র্যাটিটিয়াস হতে হবে। লোনের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা আছে, যে জিনিসটা জমা দিচ্ছি তার এগেনস্টে আমায় টাকা দিতে হবে, টাকা নিতে হবে, তাই তো? Section 149, delivery of goods কি করে হচ্ছে? There must be a delivery of goods, which means delivery of possession of goods by the bailor to the bailee to fulfill the purpose of bailment. Delivery of possession হতে হবে। Possession refers to existing control over the good and excluding any other person to do the same. Possession মানে হচ্ছে exercising control over the goods, এরকম হতেই পারে যে ওই পার্টিকুলার জিনিসটা আমার কাছেই আছে, কিন্তু আমার সেটার উপর কোনো কন্ট্রোল নেই, অধিকার নেই, কিন্তু যখন বেলমেন্টটা হলো তখন আমার সেটার উপর অধিকার এলো। ধরে নাও যে আমি গ্যারেজ ভাড়া দিই, আমার গ্যারেজে এরকম আমার বন্ধুদেরই 4-5 জনের গাড়ি আছে, আরো বাইরের লোকেরও গাড়ি আছে, আমার একটা গাড়ির দরকার হলো, আমার নিজস্ব কোনো গাড়ি নেই, আমার গ্যারেজ আছে, গাড়ির দরকার হলো, আমি কোনো একজন বন্ধু সামথিং, ধরে নে সঞ্চারীর গাড়ি আমার গ্যারেজে আছে, তাহলে সঞ্চারীকে গিয়ে বললাম ভাই তোর গাড়িটা আমি একদিনের জন্য নেব, তখন সঞ্চারী বললো হ্যাঁ নে, ইউজ কর। গাড়িটা তো আমার পজিশনেই ছিল, আমি কি নিয়ে ইউজ করতে পারছিলাম না? তাহলে এক্সিস্টিং কন্ট্রোল ওভার দ্য গুড, গাড়িটা আমার পজিশনে থাকলেও এখানে আমার গাড়িটার উপর কোনো কন্ট্রোল ছিল না, যখনই বেলমেন্টের কন্ট্রাক্টটা হলো তখন আমার ওটার উপর কন্ট্রোল এলো, পজিশনটা আমার কাছে সেই বেলমেন্টের মিনিং এ ট্রান্সফার হলো, এবং আমি সেটা ইউজ করলাম, হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি বললাম যে ভাই আমার গাড়ি ইউজ হয়ে গেছে, আবার আমি আমার গ্যারেজেই রেখে দিলাম, তাহলে এখানে সঞ্চারী এসে আমাকে গাড়ি দিয়ে গেল এরকম কোনো গল্প নেই, কিন্তু এখানে বেলমেন্ট হলো, কিভাবে হলো বোঝা গেল? বেশ, সেকশন 149 কি বলছে? দ্য ডেলিভারি অফ পজেশন ক্যান ইদার বি অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ। অ্যাকচুয়ালি ডেলিভারি এসে দিয়ে যাবে সেটাও হতে পারে, অর কনস্ট্রাকটিভ মানে যেটা আমি এই মুহূর্তে বললাম ওরকমও হতে পারে। It means either the good can directly be put in actual physical possession of the bailee, or put the bailee in a possession or power over such goods that can be physically possessed later if possible. In constructive delivery, the bailor gives the bailee means of accessing the custody of goods and not its actual delivery. তাহলে আমার পজিশনেই আছে, আমি শুধু অ্যাক্সেস করতে সেটা অধিকার দিলাম, সেটা আমি এসে ডেলিভার করে গেলাম না, that is also bailment. For example, C has a rare coin locked safe deposit box. As the delivery of safe deposit box it is impossible when C
bailor gives the key of the deposit box for the bailment of a coin to A, Billy, it would be considered as constructive bailment. মানে ধরো C এর কাছে একটা rare coin locked safe deposit box আছে। as the delivery safe deposit boxটা তো আমি গিয়ে ডেলিভারি দিয়ে আসতে পারি না। যদি আমার ওই সেফ ডিপোজিট বক্সে কেউ কোনো কিছু রাখে তাহলে সেটা আমার পজিশনে এলো। এবার সে যে আমার কাছে রাখছে সেই বক্সটার যে আমি তাকে অ্যাক্সেস দিচ্ছি, আমি তাহলে তার হাতে শুধু চাবিটা দিয়ে দিচ্ছি। চাবিটা দিয়ে দিলাম মানে এই বক্সটা এখন ইউজ করার অধিকার তোমার। পারপাস হয়ে গেলে আমাকে আবার ফেরত দিয়ে দেবে। দিস ইজ অলসো বেলমেন্ট। বোঝা গেল? আমি ইউজ করার অধিকারটা তোমায় দিলাম। ডেলিভারি আপন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট থাকতে হবে। There must be a contract between the bailor and bailee for such transfer or good and its return. If there is no contract, there cannot be bailment. Moreover, the contract can either be expressed or implied. Exception. If the good is lost, the finder of good will be seen as the bailee, even if there was no contract of bailment or delivery of goods under a contract. A finder of good is a person who found a lost good belonging to someone else and keeps it under his possession until the owner of good is found. This leads to an involuntary form of bailment contract between them. The finder has all rights and duties that of a bailee. আমি রাস্তা থেকে একটা হীরের আংটি কুড়িয়ে পেলাম, যতক্ষণ না তার ওনারের খোঁজ পাওয়া যাচ্ছে সেটা আমার পজিশনে রাখলাম। আমি কি আংটিটার ওনার হয়ে গেছি? নয়। এটা একটা ইনভলেন্টারি বেলমেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল। আমার রাইটস এন্ড ডিউটিস, একজন বেলির যা রাইটস এন্ড ডিউটিস তাই হবে। ফাইন্ডার অফ গুডস এর ক্ষেত্রে যে খুঁজে পেয়েছে সে তার নিজের পজিশনে রাখবে যতক্ষণ না অরিজিনাল ওনারকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবার খুঁজে পাওয়ার মধ্যেকার সময় যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ একজন বেলি যার রাইটস পায় এবং তার যা ডিউটিস থাকে সেগুলো আমার হবে। কিন্তু যদি খুঁজে না পায় পুলিশকে গিয়ে দিয়ে আসবে, পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসবে, নিজের কাছে তো রাখবে না। একটা হীরের আংটি পেয়ে গেছি সেটা আমার হয়ে গেছে এরকম তো নয়। সে খুঁজে পাওয়ার যথেষ্ট চেষ্টা করবে, যদি খুঁজে না পায় সে পুলিশ স্টেশনে দিয়ে আসবে, কমপ্লেন লজ করবে, পেপারে বিজ্ঞাপন দেবে, তাহলে তো খুঁজে পাবে আলটিমেটলি। তাহলে ইনভলেন্টারি বেলমেন্ট কন্ট্রাক্ট কখন হয়? কন্ট্রাক্ট না থাকলেও বেলমেন্ট হতে পারে, তার উদাহরণ হচ্ছে ফাইন্ডার অফ গুডস। সেকশন 150 কি বলছে? ডিউটিজ অফ আ বেলার। বেলারের কি ডিউটি আছে? Section 150 of Indian Contract Act 1872 bound the bailor with certain duties to disclose the latent facts, especially pertaining to defect in goods. Bailor's duty of disclosure are, তাহলে যদি গুডস যেটা বেলমেন্টে দেয়া হবে সেটায় কোনো ডিফেক্ট থেকে থাকে তাহলে it is the duty of bailor to disclose that to the bailee. রাইট? কুকুরটা কামড়ায় সেটা বলে দেওয়ার দরকার ছিল, ঠিক আছে? বা আমি যে গাড়িটা দিচ্ছি সেই গাড়িটার কিন্তু মাঝে মাঝে ব্রেক ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বলে দেওয়া দরকার। আমি যে গাড়িটা দিচ্ছি সেটা আধ ঘন্টা চলার পর 10 মিনিট বন্ধ হয়ে থাকে, তারপর আবার আধ ঘন্টা চলে, সেটা বলে দেওয়া দরকার। যেটা ডিফেক্ট আছে সেটা আমায় ডিসক্লোজ করে দিতে হবে। Gratuitous bailment. It is the duty of the bailor to disclose all the defects in the goods that he is aware of the bailee that can interfere with the use of goods or can expose him extraordinary risk, and failure to do the same will make the bailor liable for damages. Gratuitous bailment এর ক্ষেত্রে সমস্ত মানে যেখানে কোনো কনসিডারেশন থাকছে না, এখানেও কিন্তু ডিউটি বেলারের যে সমস্ত ডিফেক্টগুলো যেটা কিনা বেলিকে রিস্কে ফেলতে পারে সেই ডিফেক্টগুলো আগে থেকে অ্যাওয়ার করে দেওয়া, এবং যদি না করে তাহলে বেলার উইল মেক লায়াবল ফর ড্যামেজেস, ড্যামেজ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। নন গ্র্যাটিটিউয়াস বেলমেন্ট, বেলমেন্ট ফর রিওয়ার্ড, যে বেলমেন্টটা দিচ্ছি আমি তার জন্য আমি টাকা নেব, তাহলে সেক্ষেত্রে কি? This duty particularly deals with the goods given on hire. As per the provision, when the goods are billed for hire,
then in such a situation, even if the biller is aware of the defect of good or not, will be held liable for the injury that has been caused due to existence of such defect. তাহলে নন গ্র্যাটিটুয়াস বেলমেন্টে কিন্তু এরকম কোনো দায়িত্ব থাকছে না। This duty particularly deals with the goods given on hire. যদি হায়ারে দিচ্ছি তাহলে as per the provision, when the goods are billed for hire, then in such situation, even if the biller is aware of the defect, biller যদি aware থাকে ডিফেক্টের সম্পর্কে in the goods, or not, will be held liable for the injury that has been caused due to the existence of such defect. যদি তাতে কোনো গোলমাল হয় তার জন্য কোনো লায়াবিলিটি থাকবে না, কারণ বায়ার বি অ্যাওয়ার কথাটা আছে। তুমি যখন পয়সা দিয়ে কোনো জিনিস নিচ্ছ, রিজনেবল টার্মস অ্যান্ড কন্ডিশনস, রিজনেবল কেয়ার নিয়ে কার দেখার কথা? যে কিনছে তার। সে দেখে নেবে জিনিসটায় কোনো ডিফেক্ট আছে কিনা। যদি রিজনেবল মানে সাধারণ চোখে সমস্তভাবে দেখার পরেও কোনো ডিফেক্ট আছে সেটা বোঝা না যায়, সেটা এক্সেপশনাল, তখন সেটা কার দায়িত্ব হয়? যে বিক্রি করছে সে বলে দেবে। কিন্তু যখন কিনছি তখন বায়ার বি অ্যাওয়ার, তাই তো? ক্যাভিয়েট এম্পটার। যদি বেলার না জানা ডিফেক্টের কথাটা, বেলার না জানলে তো বেলারের কোনো দায়িত্বই থাকে না। বেলার যদি জানে তাহলে বেলারকে বলতে হয়। বেলার না জানলো এবং বেলির ক্ষতি হলো, বেলি বেলারকে শুকালো, তখন বলবে বেলিকে দেখাতে হবে যে বেলি রিজনেবলি সমস্ত কেয়ার নেয়ার পরেও জানতে পারেনি যে এই ডিফেক্টটা আছে। হ্যাঁ, বেলারকে দেখাতে হবে যে রিজনেবলি আমি এই জিনিসটা প্রপার কেয়ার নিতাম এবং আমার যতটা জানা সম্ভব আমি জানিয়েছিলাম। এরপরেও যদি কিছু ডিফেক্ট থেকে থাকতো আমি জানতাম না। বেলার ইজ নট অ্যাওয়ার, জানতোই না। জানলে সেটা ডিফারেন্ট থিং। কিন্তু নন গ্র্যাটিটুয়াস বেলমেন্টের ক্ষেত্রে কি বললো? ক্যাভিয়েট এম্পটার, বায়ার বি অ্যাওয়ার। যে বায়ার যে জিনিসটা নিচ্ছে টাকা দিয়ে, তাকেই অ্যাওয়ার হয়ে থাকতে হবে যে কিছু ফল্ট আছে কিনা আমি দেখে নেব। এখানে কিন্তু বেলারের লায়াবিলিটি থাকছে না। ক্লিয়ার? ক্যাভিয়েট এম্পটার বানান কি? CAVEAT, ক্যাভিয়েট, EMPTOR, ক্যাভিয়েট এম্পটার। নেক্সট ডিউটি অফ বেলার কি? সেকশন 158, bear unordinary expenses of bailment। যেটা অর্ডিনারি এক্সপেন্স সেটা তো আমরা জানি, কিন্তু যেটা আনঅর্ডিনারি এক্সপেন্স বা এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্স, what are those? The bailor has to bear any unordinary or extraordinary expense incurred under contract of bailment in case of bailment for consideration, when the goods are required to be carried or kept or some work is done in relation to them by the bailee. The bailor is required to repay all the expenses incurred by bailee to him। মানে কি? সেকশন 158 যেটা কিনা আমাদের বইতে রয়েছে, সেইটা নিজে নিজে ভিডিওটা পজ করে একবার রিডিং করবে, ভেঙে ভেঙে রিডিং করবে। আই গেস পড়া হয়ে গেছে। where by the conditions of the bailment, মানে কি? বেলমেন্টের কন্ডিশন অনুযায়ী the goods are to be kept or to be carried, গুডসটা হয় নিজের কাছে রাখা বা ক্যারি করা, or to have work done upon them, বা সেটা দিয়ে কোনো কাজ করছে, by the bailee for the bailor। কে করছে? বেলি করছে। কে গুডসটা দিয়েছে? বেলার দিয়েছে। and the bailee is to receive no remuneration, তার জন্য বেলি কি কোনো রেমুনারেশন পাচ্ছে? পাচ্ছে না। The bailor shall repay to the bailee the necessary expenses incurred by him for the purpose of the bailment। আমি ধরো বেলমেন্টে আমার ঘোড়া তোমার কাছে রেখে গেলাম, বেলমেন্ট পারপাসে দিয়ে গেলাম। আমি 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, তাহলে ঘোড়াটাকে দেখাশোনা করতে তোমার কিছু খরচ খরচা হচ্ছে। Those are
অর্ডিনারি এক্সপেন্সেস, সেগুলো তো তুমি চাইতেই পারো, কিন্তু আনঅর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস কোনগুলো? নেসেসিটি অফ এক্সপেন্সেস, যা যা এক্সপেন্স হচ্ছে, আনঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি, নেসেসিটি, সমস্ত কিছুই তুমি আমার কাছে চাইবে এবং আমি সেগুলো দিতে বাধ্য থাকবো। আমার ঘোড়ার যদি শরীর খারাপ হয়, তার জন্য তোমাকে যদি ডাক্তার ডাকতে হয়, তাহলে সেই ঘোড়ার ডাক্তার ডাকা, ওষুধ দেওয়ার তা যেমন তুমি রিজনেবলি সমস্ত কেয়ার নিচ্ছ, সেরকম আমার দায়িত্ব, যেহেতু তুমি এটা দেখাশোনা করে রাখছো, আমি যাতে তোমাকে সমস্ত টাকাগুলো দিয়ে দিই। তো এটা অ্যানাদার ডিউটি অফ বেলার। 158 সেকশন 159 কি বলছে? restoration of goods lent gratuitously বা indemnification of bailey for incurring loss when bailment is terminated prior to its term. Section 159. The lender of things for use. Lender of a thing for use, যেটা কিনা লেন্ড করা হয়েছে, এরকম একটা জিনিস যেটা কোনো একটা পারপাসে লেন্ড করা হয়েছে, at any time require its return. আমি ধরো 10 দিনের জন্য তোমার কাছে আমার গাড়িটা রেখে গেছিলাম, ঠিক আছে, বেলমেন্ট পারপাসে। তুমি গাড়িটা ইউজ করতে পারো নিজের পারপাসে শুধুমাত্র। আমি হঠাৎ করে 5 দিন পরে ফেরত এসে গাড়িটা চাইতেই পারি, কারণ গাড়িটা আমার, গাড়িটা তোমায় বেচে দিয়ে যায়নি, তোমাকে বলে দিয়ে যায়নি যে 10 দিনের আগে তোমাকে ফেরত, তোমার কাছে কেউ ফেরত চাইতে পারবে না। তো আমি আমার কনভিনিয়েন্স অনুযায়ী যে কোনো দিন এসে সেটা ফেরত চাইতে পারি। If the loan was gratuitous, যদি এই গাড়িটা আমি গ্র্যাটিটিয়াসলি দিয়ে থাকি, তাহলে ফেরত চাইলাম। Even though he lent it for a specified time or purpose, যদিও আমি 10 দিনের জন্য বলে গেছিলাম, আমি 5 দিনেও এসে ফেরত চাইতে পারি, 7 দিনেও এসে ফেরত চাইতে পারি। But if on the faith of such loan made a specified time or purpose, the borrower has acted in such a manner that the return of the thing lent before the time agreed upon would cause him loss exceeding the benefit actually driven by him from the loan, the lender must, if he compels the return, indemnify the borrower for the amount in which the loss so occasioned exceeds the benefit so derived. মানে ধরো আমি বলে গেছি যে ঠিক আছে, আমার গাড়িটা 10 দিনের জন্য তুই ইউজ কর। কি পারপাসে ইউজ করবি? তোর বিজনেস পারপাসে। বিজনেস পারপাসে মানে কি? তুই তোর জিনিসপত্র ডেলিভারি দিতে যাবি, সেই পারপাসে তুই ইউজ করবি। এই সময় লকডাউন চলছে, অন্য কোনো গাড়ি পাওয়া সম্ভব নয়, তো আমি বেলমেন্ট হিসেবে ওটা নিয়েছি। আমি জানি যে আমার তাহলে বিজনেস পারপাসের সমস্ত কাজগুলো মিটে যাবে, whether it is gratuitous or non gratuitous, either আমি টাকা দিয়ে নিয়েছি or আমি আউট অফ লাভ অ্যাফেকশন আমাকে দিয়ে গেছে। এবার যদি 5 দিনের মাথায় এসে গাড়িটা ফেরত নিয়ে নেয় বেলার, তাহলে বেলি, যার বিজনেসে জিনিসপত্র ডেলিভারি হচ্ছিল ওই গাড়ির থ্রু দিয়ে, 10 দিনের চিন্তাটা মাথা থেকে চলে গেছিল, হঠাৎ করে গাড়িটা ফেরত নিয়ে নিলে তো অথই চলে পড়বে। তার বিজনেসের ডেলিভারিগুলো হবে কি করে? লকডাউন চলছে, কোনো গাড়ি পাচ্ছি না, তখন আমার তো বিজনেসে অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি ওই পার্টিকুলার লোনটা থেকে যে লাভটা করছিলাম, সেই লাভের থেকেও আমার ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। তখন বেলারের কি দায়িত্ব? বেলার যেমন যে কোনো সময় ওটা ফেরত নিয়ে নিতে পারে, সেই রকম বেলারের দায়িত্ব যে যদি সেই ফেরত নিয়ে নেওয়ার কারণে বেলির লস হয়, সেই লসটাকে পূরণ করা। তাহলে ফেরত নিয়ে নেওয়ার কারণে যদি বড়োয়ারের কোনো লস হয়, বড়টা কে করেছিল? বেলি। বেলির যদি কোনো লস হয়, তাহলে সেই লসটা পূরণ করার দায়িত্ব হচ্ছে বেলারের। তাহলে দিস ইজ অ্যানাদার ডিউটি অফ বেলার। সেকশন 159। এটাকে আরেকভাবে লেখা যায় কিভাবে? ইন্ডেমনিফিকেশন অফ বেলি ফর ইনকারিং লস when bailment is terminated prior to its term. তাহলে কার ইন্ডেমনিফিকেশন? বেলির। বেলি একটা প্রোটেকশন পাচ্ছে, ইন্ডেমনিফাই হচ্ছে কার দ্বারা? বেলারের দ্বারা। কেন? যে তাড়াতাড়ি টার্মিনেশন করে দিয়েছে বেলমেন্টের। A bailment for consideration can be terminated at any time by the bailer, even when the bailment was for a specific purpose or time.
Any loss occur to the belly from such termination shall not more than benefit derived from the bailment. In case the loss is more than the benefit, the belly shall be indemnified by the bailer. এরম নয় যে 5 দিনে যদি আমি আমার যা লাভ হওয়ার হয়ে গেছে সেই লাভের থেকে যদি আমার লসটা কম হয় তাহলে কিন্তু বেলারের কোনো দায়িত্ব থাকছে না, কিন্তু 5 দিনে আমার যা লাভ হয়েছে তার থেকে যদি আমার দুগুণ বেশি লস হয়ে যায় তাহলে সেই লসটা কভার করার দায়িত্ব কার? বেলারের। ক্লিয়ার? নেক্সট ডিউটি কি? Receive back the goods. The bailer shall receive back the goods when the bailee returns them after the expiry of term or fulfillment of purpose of bailment. If the bailer denies to receive the goods, the bailee shall receive compensation from bailer for the expense incurred due to custody of such goods. ধরে নাও আমি তোমার থেকে একটা গাড়ি পেমেন্ট পারপাসে নিয়েছি, 10 দিন পরে আমি যখন ফেরত দিতে গেছি তখন তুমি বলছো আমি আর ওই গাড়িটা ফেরত নেবো না। তাহলে আমি এখন রোজ রোজ পেট্রোল খরচা কোত্থেকে জোগাবো? ওটাকে একটা জায়গায় রাখতে হবে, দেখভাল করতে হবে, একটা গ্যারেজ ভাড়া নিতে হবে। আমার 10 দিনের কাজ ছিল, মিটে গেছে। তখন যদি তুমি সেইটা ফেরত না নাও পার্টিকুলার যে ডেটে তোমার ফেরত নেওয়ার কথা, তাহলে কিন্তু যতদিন তুমি ফেরত নেবে না ততদিন তোমাকে ওই গুডসটার কাস্টাডির জন্য কম্পেনসেশন দিতে হবে। তুমি আমাকে বিক্রি করে দিলে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এটা তো সেল নয়, এটা তো বেলমেন্ট। তাহলে ওই গুডটা আমি যতদিন রাখবো নিজের কাছে সেটা দেখভালের যা যা দায়িত্ব সেগুলো আমাকেই দিতে হবে, মানে বেলারকেই দিতে হবে। তাহলে এটা অ্যানাদার ডিউটি অফ বেলার। সেকশন 151 আর 152 কি বলছে? বেলির ডিউটি আছে টু টেক রিজনেবল কেয়ার। বেলির গ্র্যাটিটিয়াস গুড হোক, নন গ্র্যাটিটিয়াস গুডস হোক, বেলির ডিউটি সব সময় টু টেক রিজনেবল কেয়ার। It is the duty of the belly to take care of goods as his own goods. তার কাছে যতক্ষণ থাকবে তার নিজের গুড হলে সে যতটা কেয়ার নিত ততটাই কেয়ারটাকে নিতে হবে। He shall ensure all safety measures that are necessary to protect the goods. সবকটা সেফটি মেজার্স তাকে নিতে হবে। The standard of care should be such as taken care by a prudent man. স্ট্যান্ডার্ড অফ কেয়ার কতটা হতে হবে? যতটা একটা সাধারণ মানুষ নিতে পারে। The goods shall be taken care equally whether they are gratuitous or non-gratuitous. The belly shall be held liable for payment of compensation if he fails to take due care. যদি ডিউ কেয়ার নিতে সে না পারে তাহলে কম্পেনসেশনের জন্য লায়াবল হবে সে। But if the belly has taken due care and instead of that goods are damaged, then in such a situation belly will not be liable to pay compensation. বেলি তাহলে কিন্তু কম্পেনসেশন আর তাকে দিতে হবে না। যদি ডিউ কেয়ার নেয় তারপরেও ড্যামেজ হয়ে যায়। The belly is not liable for the loss of goods due to destruction by fire. যদি গুডস আগুন লেগে ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে কিন্তু লায়াবল হবে না। সেকশন 151 and 152, ঠিক আছে? এটা ছিল ডিউটি, প্রথম ডিউটি অফ বেলি। দ্বিতীয় ডিউটি কি? ডিউটি নট টু মেক আনঅথরাইজড ইউজ অফ দ্য গুডস। যদি আনঅথরাইজড ইউজ করে, আমি আমার একটা ঘোড়া আছে সেইটা তোমাকে রাখতে দিলাম 10 দিনের জন্য, খাওয়াতে পড়াতে হবে আর যদি কিছু মেডিকেল সমস্যা হয় দেখতে হবে, আমি কিন্তু চড়তে দিইনি। তুমি সেই ঘোড়াটা নিয়ে গাজিয়াবাদ চলে গেলে, দিল্লিতে থাকো তুমি, গাজিয়াবাদ চলে গেলে, কি না আমি একটু ঘোড়া ছুটিয়ে দেখে আসি, সেই করতে গিয়ে ঘোড়ার একটা পা মচকে গেল। তাহলে তোমার ডিউটি অ্যাজ আ বেলি, তুমি কোনো রকম আনঅথরাইজড ইউজ করবে না গুডসে। যদি করো তাহলে ইউ উইল বি লায়াবল ফর কম্পেনসেশন ড্যামেজ। Belly is duty bound to use the goods for a specific purpose only and not otherwise. যদি আদারওয়াইজ কোনো ইউজ করো যেটা কিনা কন্ট্রাক্টে লেখা নেই তাহলে আমি চাইলে আমি কন্ট্রাক্টটা টার্মিনেট করতে পারি। আর such bailment or is entitled with compensation for damage caused due to unauthorized use.
কম্পেনসেশনও চাইতে পারি। তাহলে আনঅথরাইজড ইউজ রিলেটেড দুটো সেকশন 153 আর 154। 153 কি বলছে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা নিয়ে এরকম কোনো ইউজ করো আমি কন্ট্রাক্টটা টার্মিনেট করতে পারি, আর যদি আনঅথরাইজড ইউজ করো যে পারপাসে দিয়েছি তার বাইরে অন্য পারপাসে ইউজ করো তাহলে আমি কম্পেনসেশন আর ড্যামেজ চাইতে পারি। ক্লিয়ার? A lends his car to B for him to drive only. B allows C, her cousin, to drive the car. C rides the car with care but still ends up in an accident, damaging the car. B is liable to compensate A for the damage caused to the car. সৃজার একটা গাড়ি আছে, ও তোকে এটা চড়তে দিয়েছিল, তুই কি করলি, আমাকে বললি যা যা তুই ঘুরে আয়। আমি উইথ ডিউ কেয়ার গাড়িটা চালাতে গেলাম, চালাতে গিয়ে ধুলো করে গিয়ে একটা ধাঁই করে লরিতে ঠুকে দিলাম। গাড়ির একটা দিকে জানলার সামনে যে কাঁচগুলো থাকে মিররগুলো, সাইড মিরর ভেঙে গেল। তাহলে তুই কিন্তু লায়াবল হবি সৃজাকে কম্পেনসেশন দিতে। ও শুধু তোকে চালাতে দিয়েছিল, আমাকে চালাতে দেয়নি। ঠিক আছে? Not mix goods built with own goods. Bailey must not mix the built goods with his own goods and must keep them separately. বেলিকে এক বস্তা চাল বেলার রাখতে দিয়েছে, ছিল সেটা বাসমতি চাল। বেলি কি করলো, নিজের ঘরের এক বস্তা বাঁশকাঠি চালের সাথে সেটা মিশিয়ে দিল। এরপর কি আর সে খুঁজে পাবে কোনটা বাসমতি আর কোনটা বাঁশকাঠি? যদি খুঁজেও পায়, এক বস্তা বাঁশকাঠি আর বাসমতিকে আলাদা করা সম্ভব? সম্ভব না। তাহলে বেলি মাস্ট নট মিক্স দ্য বেল্ট গুডস উইথ হিজ ওন গুডস and must keep them separately. If, however, he mixes the belt goods with her own, যদি করে তাহলে কি হবে? According to section 155, if mixed with consent of the builder, both of them will have a proportionate interest in the mixture product. ধরে নে বেলারকে জিজ্ঞাসা করেই মিক্স করেছে, তাহলে দুজনের ইকুয়াল শেয়ার হবে। এটায় 10 কেজি ছিল, ওটায় 10 কেজি ছিল, বাসমতি এন্ড বাঁশকাঠি। এখন বাসমতি বাঁশকাঠি মেশা 10 কেজি এর, বাসমতি বাঁশকাঠি মেশা 10 কেজি ওর। ক্লিয়ার? As per section 156, if mixed with consent of the builder and if it can be mixed divided, the builder has to bear all the expenses for the same, the damages caused due to the mixture. যদি বেলি মিক্সড করে ফেলে without the consent of the builder, বেলারের কনসেন্ট ছাড়া, তাহলে কি হবে? সেকশন 156 কি বলছে? 156 বলছে, if the bailey without the consent of the builder mixes the good of the builder with his own goods and the goods can be separated or divided. গুডসটা সেপারেট করা যায়। তাহলে ধরে নাও বেলির কি ছিল, একটা লাল রঙের এক বস্তা উল ছিল, লাল উলের গোলা, আর ওকে বেলার যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে নীল উলের গোলা। ঠিক আছে? লাল উল নীল উল মিশিয়ে ফেলেছে। এবার গোলা তো আলাদা আলাদা করাই যায়, একটু সময় লাগবে, একটু খরচপাতি হবে, একজনকে কাজে লাগাতে হবে, দিয়ে গোলাগুলো আলাদা করতে হবে। তো যদি এরম কিছু হয়, সেই ক্ষেত্রে গোলাটাকে আলাদা করার জন্য যা টাকা পয়সা খরচ হবে সেগুলো বেলিকেই বিয়ার করতে হবে, কারণ বেলি উইদাউট পারমিশন এটা মিশিয়ে ফেলেছে। এক্সপেন্স দিতে হবে এবং যা ড্যামেজেস হবে সেটা দিতে হবে এবং সেটা আলাদা করে দিতে হবে। ঠিক আছে? আর 157 কি বলছে? এফেক্ট অফ মিক্সচার উইদাউট বেলারস কনসেন্ট when the goods cannot be separated, যখন সেপারেট করা যাবে না। If the bailey without the consent of the bailor mixes the goods of the bailor with his own goods in such a manner that it is impossible to separate the goods built from the other goods and deliver them back, the bailor is entitled to be compensated by the bailey for the loss of goods. ধর বেলির কাছে 45 টাকা কেজি দরে 10 কেজি ময়দা ছিল, বেলার ওকে 65 টাকা কেজি দরে 10 কেজি ময়দা দিয়ে গেছে পেমেন্ট হিসেবে, টু টেক কেয়ার।
বেলি 45 টাকা 65 টাকার ময়দা মিশিয়ে দিয়েছে। এরপর যে মিক্সচারটা সেইটা কি কোনোভাবে আলাদা করা সম্ভব? কোনোভাবেই আলাদা করা সম্ভব? সম্ভব না। তাহলে এর ফলে বেলারের যে ক্ষতি হলো সেইটা বেলিকে দিতে হবে। বেলার is entitled to be compensated by the belly for the loss of goods. পুরোপুরি লস, তাহলে সেটা বেলিকে দিতে হবে। এই ছিল not mixed goods paid with own goods। তাহলে 55, 155, 156, 157 পড়া হলো আমাদের। ক্লিয়ার? কোনো ডাউট নেই এই নিয়ে? বেশ।